জি স্যার। আচ্ছা, আজকে প্যাসেজ ন্যারেশনটা শুরু করি। জি স্যার। আচ্ছা, এখানে আছে দ্য স্ট্রেঞ্জার সেইড টু দ্য বয়, উইল ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট হোটেল? ইয়েস, আই উইল। ডু ইউ ওয়ান্ট এ রেসিডেন্সিয়াল অন ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট? দ্য বয় সেইড, I do not want to stay here, but I only want a meal. The stranger replied. The boy said, follow me. ওকে, এখানে দেখো সেইড টুর জায়গায় কি হলো, আস্কড হয়ে গেল। কেন আস্কড হলো? আর কোশ্চেন করছে। রাইট, এই বলবো এভাবে যে রিপোর্টেড স্পিচ মানে ইনভার্টেড কমার ভিতরের বাক্যটা, দ্য সেন্টেন্স ইন দ্য ইনভার্টেড কমা ইজ কল্ড রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টেড স্পিচটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে কি বলবো বলো তো, সেইড টুর জায়গায় কেন আস্কড হলো? রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ এই জন্য। ইন্টারগেটিভ, ওকে। আস্ক দ্য বয়, তারপরে আমরা ইনভার্টেড কমা তুললাম। দেখো ইনভার্টেড কমা তুললাম ইফ দ্বারা। ইনভার্টেড কমা তুলেছি কি দ্বারা? ইফ দ্বারা। কেন If ইফ দ্বারা। দ্বারা কোন কোন ক্ষেত্রে হয় বলো? উইল আর ইজ এরকম। ইফ হয় কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স। রিপোর্টেড স্পিচ যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়। জি স্যার। If the reported speech starts with an auxiliary verb, then we have to omit inverted comma with if বা whether. তাহলে এখানে ইনভার্টেড কমা তুলতে আমরা ইফ ব্যবহার করলাম, কারণ রিপোর্টেড স্পিচটা ইন্টারগেটিভ সেন্টেন্স এবং এটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে। আচ্ছা, এই আমার এই কথাটাই বলো তো, কেউ কি বলেছি, কেন ইফ ব্যবহার করলাম? রিপোর্টেড রিপোর্টেড স্পিচ যদি ইন্টারগেটিভ হয় তাহলে ইফ না না, ব্যবহার করে, আর পুরোপুরি উত্তর নেই। অক্সিলিয়ারি অক্সিলারি ভার্ব দ্বারা ভার্ব শুরু দ্বারা করে। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে ইফ হবে। রাইট, ইফ দিলাম, ইনভার্টেড কমা তুললাম ইফ দ্বারা। এখানে এরপরে অধিকাংশ ছেলে মেয়ে ভুল যেটা করে, ইফটা কিন্তু কনজাংশন। হ্যাঁ, ইফ ইনভার্টেড কমা তোলার পর পর অবশ্যই সাবজেক্ট বসাতে হবে। কাকে প্রবেশ করালাম? 352। তো ইনভার্টেড কমা তোলার পর পর অবশ্যই সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট হচ্ছে কোনটা? ইউ। আর আমরা জানি ইউ ইউ ইওর ফলো করে যাকে কথাটা বলা হইলো। ইউ ইউ ইওর ফলো করে কাকে? যাকে কথাটা বলা হলো। তাহলে কথাটা বলেছে স্ট্রেঞ্জার, বলেছে দা বয়, তাহলে দা বয় বোঝাচ্ছে তাহলে হি। তারপর উড, হি উড গো টেল হিম। এছাড়া মি আছে, আই মি মাই উই আস আওয়ার, ফলো করে যে কথাটা বললো। কথাটা কে বলেছে? স্ট্রেঞ্জার। তাহলে এখানে মি হিম হয়ে গেল দা ওয়ে টু দ্য নিয়ারেস্ট হোটেল। তাহলে দেখো ইফ হচ্ছে কনজাংশন, কনজাংশনের পরে একটু খেয়াল করতে হবে যে অবশ্যই ভার্বের গঠন হবে এসপি ওয়ান, এসপি টু, এসএপি ওয়ান, এসএপি আইএনজি, এটা এস এ পি ওয়ান। দেখো তাহলে দ্য স্ট্রেঞ্জার আস্কড দ্য বয় ইফ হি উড টেল হিম দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট হোটেল। তারপর ইয়েস আই উইল, ইয়েস আই উইল, ইয়েস থাকলে কি হয় আমরা বলেছিলাম মনে হয়, ইয়েস থাকলে কি হবে? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, না আরো কিছু একটা বলেছিলাম, ইয়েস থাকলে কি হবে? ইয়েস থাকলে কি হবে দেখাচ্ছি। আচ্ছা, এই যে এখানে দেখো
পূর্বের কোনো প্রশ্নের উত্তরে ইয়েস বললে তবে এটিকে ইনডাইরেক্ট করতে সূত্র হবে, যদিও এটা করানো হয়েছে আবার আমরা করাচ্ছি। দেখো কি হবে, সাবজেক্ট প্লাস রিপ্লাইড, তারপরে ওই ইন দ্য অ্যাফার্মেটিভ ইন দ্য নেগেটিভ বলবা না, তোমরা এভাবে বলবো সাবজেক্ট প্লাস রিপ্লাইড, তারপরে দ্যাট, তারপরে এস এ, মানে সাবজেক্ট বসবে আর ওই যে আর অক্সিলারি ভার্ব বসবে। যেমন এখানে খেয়াল করো, কামাল সেড ডু ইউ নো দ্য বয়, ইয়েস হিজ নেম ইজ রাসেল। তাহলে এখানে আমরা দিলাম কামাল আস্ক তন্ময় ইফ হি নিউ দ্য বয়, ঠিক আছে ওকে। তন্ময় রিপ্লাইড দ্যাট, তারপর ওই যে আগের প্রশ্নবোধক বাক্যের পর দেখো এখানে কনজাংশনের পরে কি আছে, হি নিউ, sp2, কনজাংশনের পরে কি আছে, হি নিউ। তো sp2 হলে অক্সিলারি ভার্ব বসে কি, ডিড। তো এখানে দেখো এস এ মানে অক্সিলারি ভার্ব বসে দিলাম। তাহলে তন্ময় রিপ্লাইড দ্যাট হি ডিড, ওকে শেষ, ইয়েস এর কাজ শেষ। তারপর আরো কিছু বলছে, এন্ড সেড দ্যাট হিজ নেম ওয়াজ রাসেল। এটা কি হবে বলো তো একজন, কামাল সেড হ্যাভ ইউ সিন দ্য অ্যাক্সিডেন্ট, বলো কে বলতে পারবা? এই বলো কেউ, কামাল কি সেড হ্যাভ ইউ সিন দ্য অ্যাক্সিডেন্ট, কি হবে কামাল? Kamal asked, Kamal asked that if he had seen the accident. হ্যাঁ, কামাল আস্ক কাকে জিজ্ঞাসা করলো এটা দেখতে হবে তো, কামাল আস্ক মি Oh, জি স্যার আমি। ইফ আই হ্যাড সিন দ্য অ্যাক্সিডেন্ট, তাহলে আই রিপ্লাইড, দেখো আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বলি নাই আমি, কি বলছে, আই রিপ্লাইড দ্যাট ইন দ্য অ্যাফার্মেটিভ না বলে কি বলবো, দ্যাট। তারপরে ওই যে কনজাংশন কোথায় আছে, ইফ আই হ্যাড সিন, ওখান থেকে আমরা সাবজেক্ট নিব আর অক্সিলারি ভার্ব নিব, মানে আগের বাক্যের এই কনজাংশনের পরে যে সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব নিব। তাহলে আই, এখানে অক্সিলারি ভার্ব কি আছে, হ্যাড। তাহলে আই রিপ্লাইড দ্যাট আই হ্যাড, এন্ড তারপরে আরো কিছু বলছে, এন্ড টোল্ড দ্যাট আই হ্যাড সিন ইট অন মালিবাগ রোড। এটা বলো কে পারবা, ডু ইউ নো দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সেড দ্য টিচার টু দ্য স্টুডেন্ট, ইয়া বলো, অয়ন বলো। teacher asked the student হ্যাঁ, তারপরে ইনভার্টেড if কমা, ইফ uh, if he knew honesty is That- the best policy. If he knew that honesty is the best তারপরে কি, policy. দ্য স্টুডেন্ট, The student replied that তারপরে কি সাবজেক্ট কোথায় নিব, ওই যে ইফ হি নিউ, তাই না, sp2। তাহলে দ্য স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট হি, sp2 He হলে did. আমরা কি দেব, ডিড। ঠিক আছে বুঝছো, এই যে এখানে জি, যেমন স্যার। ডিড হলো, কেন ডিড হলো দেখো, এই যে কামাল সেড ডু ইউ নো দ্য বয়, ইয়েস হিজ নেম ইজ রাসেল, সেড তন্ময়। তাহলে তন্ময় রিপ্লাইড দ্যাট, এই যে হিটা কোথায় পেলাম, এই পূর্ববর্তী বাক্যের কনজাংশনের পরে যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটা নিলাম, তারপরে sp2 হলে আমরা জানি ডিড বসে। তাহলে এখানেও তাই, দ্য স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট হি ডিড and told that it is a great virtue that makes a man great. এখন ইয়েস আবার আরো কয়েকটা ক্ষেত্রে ব্যবহার হয়, দেখো এটা বক্তব্যের বক্তর জোর বোঝালে তাহলে দেখো এখানে আমরা শুধু একটা জিনিস শিখে থাকি, যে তা হচ্ছে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ইয়েস নো থাকলে। দ্য টিচার সেড করিম, ইয়েস স্যার, সেড দ্য স্টুডেন্ট। এখানে ইয়েস কি কোনো প্রশ্নের উত্তর দিয়েছে? না স্যার। তাহলে আমরা কি দিব, দ্য টিচার কল্ড করিম, মানে টিচার করিমকে ডাকলো, তার মনোযোগ আকর্ষণ করে, আমরা এই কথাটা বলবো, ড্রয়িং হিজ অ্যাটেনশন। তাহলে সেইডের জায়গায় কি দিব, কল্ড,
সেইটের জায়গায় কল্ড, তারপরে ওই যে রিপোর্টেড স্পিচটা বসাবো, মানে নাউনটা বসাবো, স্পিচ নাই নাউনটা আছে, তারপরে কি দিব ড্রয়িং, ড্রয়িং যার মনোযোগ আকর্ষণ করলো তার পসেসিভ, তারপরে অ্যাটেনশন। তাহলে দ্য টিচার কল্ড করিম ড্রয়িং হিজ অ্যাটেনশন, দ্য টিচার কল্ড করিম ড্রয়িং হিজ অ্যাটেনশন, টিচার করিমকে ডাকলো তার মনোযোগ আকর্ষণ করে। তারপরে ইয়েস স্যার সেড দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট রেসপন্ডেড, স্টুডেন্ট কি করলো সাড়া দিল, রেসপন্ডেড মানে কি সাড়া দিল উইথ রেসপেক্ট, স্যার থাকে তো উইথ রেসপেক্ট হবে। এটা কে পারবা বলো? হ্যাঁ আকাশ বলো পারো কিনা? এই চুপচাপ আসছো কেন, বলো কেউ। Mother called Karim, drawing his attention. ভিডিও দেখা যাচ্ছে না। মাদার কল করিম Karim drawing his attention. অ্যাটেনশন, তারপরে কি হবে করিম, করিম Hmm. Karim রেসপন্ডেড, respond. করিম রেসপন্ডেড হয়ে গেল, করিম রেসপন্ডেড। আরেকভাবে ইয়েসটা ব্যবহার হয়, এটা আমরা দেখি রিপোর্টেড স্পিচ এর ইয়েস কোনো প্রশ্নের উত্তর না বলে কারো বক্তব্যের সাথে একমত বোঝালে ইনডাইরেক্ট করতে সূত্র হবে এরকম। সূত্রটা আসলে অনেক ক্ষেত্রে মনে থাকে না, কিন্তু একটা এক্সাম্পলটা মনে রাখতে হয়। করিম সেড উই শুড ডু সামথিং ফর দ্য পোর। আচ্ছা এখানে ইয়েসটা কি কোনো প্রশ্নের উত্তর দিয়েছে? না স্যার। দেখো তাহলে বুঝতে পারছো ইয়েস এর কতটা পার্থক্য আছে, আমরা তো শুধু একটাই শিখি। এগুলোই তখন ওই বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে বা ইয়ার ক্ষেত্রে আটকা পড়ে যাও, যে কারণ আমরা শুধু রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, ওই একটা জিনিসই শেখা। তাহলে করিম সেড উই শুড ডু সামথিং ফর দ্য পোর, এটা তো আমরা পারবো সহজে। করিম, করিম টোল্ড রহিম দ্যাট দে শুড ডু সামথিং ফর দ্য পোর, এটা তো সিম্পল একটা অ্যাসার্টিভ বাক্য। ইয়েস আই থিংক সো, এখানে কিন্তু সে ইয়েস দ্বারা কি বোঝাচ্ছে, তার অ্যাগ্রি করছে। নো হলে কি ডিসঅ্যাগ্রিড হতো, নো হলে ডিসঅ্যাগ্রিড। তাহলে রহিম অ্যাগ্রিড উইথ দ্য প্রপোজাল। ইয়েস বলা মানে কি সে প্রস্তাবের সাথে সম্মত হলো, রহিম অ্যাগ্রিড উইথ দ্য প্রপোজাল, রহিম প্রস্তাবের সাথে সম্মত হলো। এন্ড তারপরে যে আই থিংক সো, এটা তো অ্যাসার্টিভ, এন্ড said that he thought so because they are helpless। এখানে গরিব বলতে ইন জেনারেল সব গরিবদের বোঝাচ্ছে, এখানে আর এর জায়গায় আর অয়ার ব্যবহার করা হয়নি। এটা কে পারবা বলো? দ্য গভর্নমেন্ট শুড টেক স্টেপস এগেইনস্ট করাপশন, said the old man। হ্যাঁ কে পারবা তাড়াতাড়ি বলো। এই কেউ কথা বলছো না কেন? The old man told that The old man told the young man that the government should take steps to take against corruption. Okay? Yes. তাহলে কি দিব? The young man the young man agreed with the Agreed with the proposal proposal. and said না, এখানে আমরা উইথ দ্য প্রপোজাল দেওয়া দরকার নেই। The young man agreed with the proposal, মানে কারো কথায় যদি প্রস্তাবে সম্মত হয়, এখানে তোমাকে প্রস্তাব দেয় না, জি এখানে স্যার একটা বুঝতে ফ্ল্যাট কথা বলা হয়েছে, আমরা শুধু এটা দিয়ে দিবে অ্যাগ্রিড। তাহলে the young man agreed and told that otherwise their country would not develop. We should form a club, said Kabir. Yes, I will help you, I said। হ্যাঁ এটা বলো। এখানে প্রপোজাল প্রস্তাব করছে তাই না, এখানে আমরা উইথ প্রপোজাল দিব। কে বলো কে পারবা? Kabir told me that Kobe told me that we should form a form club. a club. ক্লাব, হ্যাঁ তারপরে I I I replied that agreed with the না I proposal replied that কেন, I
agreed with the proposal and Agreed said, with এখানে the তো প্রশ্ন proposal. করে নাই, প্রশ্ন করলে আমরা রিপ্লাই দিতাম। আমরা কি বলবো? আই অ্যাগ্রিড উইথ দ্য প্রপোজাল। আই proposal. অ্যাগ্রিড উইথ দ্য প্রপোজাল। ইয়েস এর জন্য আমরা এটা বলবো, আই অ্যাগ্রিড উইথ দ্য প্রপোজাল and told that I would help him. I would help him. আচ্ছা, আমরা ইয়েসটা জানলাম। এবার আমরা আগের ওইটায় চলে আসি। এই ইয়েসটা দেখো, এখানে প্রশ্নের উত্তরে ইয়েস বলছে, তাই না? এটা তাহলে আমরা কি, দ্য বয় রিপ্লাইড দ্যাট, তারপরে দ্যাট এর পরে সাবজেক্ট। সাবজেক্ট কোথাতে নেব? এই যে পূর্ববর্তী বাক্যের কনজাংশনের পরে যেটা আছে, কনজাংশন কোনটা? ইফ। তাহলে হি উড, এই যে হি উডটা এখানে চলে আসছে। তাহলে দ্য বয় রিপ্লাইড দ্যাট, ছেলেটা প্রত্যুত্তর করলো যে হি উড, এন্ড তারপরে আবার আরো জিজ্ঞাসা করছে, এন্ড ডু ইউ ওয়ান্ট এ রেসিডেন্সিয়াল অন ইন হুইচ ইউ কুড স্পেন্ড দ্য নাইট। তাহলে এন্ড এর পরে এটা যেহেতু প্রশ্ন করছে, তাহলে আমরা দিলাম আস্কড। তারপর ইনভার্টেড কমা উঠবে কি দ্বারা? ইফ দ্বারা। ইফ হি ওয়ান্টেড এ রেসিডেন্সিয়াল ওয়ান ইন হুইচ হি কুড স্পেন্ড দ্য নাইট। ইউ ক্যান, ইউ বলতে কাকে বোঝাচ্ছি? ইউর ফলো করে যাকে কথাটা বলা হলো, কাকে বলা হয়েছে? স্ট্রেঞ্জারকে। তাহলে হি মানে স্ট্রেঞ্জার কুড স্পেন্ড দ্য নাইট। দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট হি ডিড নট। তাহলে দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট, ইনভার্টেড কমা দ্যাট দ্বারা তুললাম, কারণ দ্য রিপোর্টেড স্পিচ ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে দ্যাট দিলাম। The stranger replied that he did not want to stay there, but he only wanted a meal. তারপর the boy told him to follow him. হিমটা না দিলেও চলে, the boy told to follow him. আচ্ছা, কারো কোনো সমস্যা আছে কিনা দেখো। না স্যার। না স্যার, বুঝছি। এবার আসো আমরা সমস্যা নাম্বার 2। আমরা আগের প্যাসেজে দেখেছি যে সমস্যা নাম্বার 282। এই সাফওয়ানকে, সাফওয়ান 282। স্যার ফার্স্ট ইয়ারের। না, ফার্স্ট ইয়ারে কেন? 282 তো তোমাদের। এই 282 সাফওয়ান, একটু লাইভে আসো সাফওয়ান। 282 সাফওয়ান, নাহলে রিমুভ করে দিলাম। সাফওয়ান কি শুনতে পাচ্ছ? এই সাফওয়ান, স্যার কি তোমার কি সমস্যা? এত দেরিতে আসলা কেন? তুমি একটু লাইভে আসো তো, তোমার চেহারাটা দেখি আমি। লাইভে আসো, শুনতেছ? তুমি এত দেরিতে প্রবেশ করলা কেন? জি স্যার। এত দেরিতে কেন? স্যার নেট ছিল না স্যার। স্যার নেট ছিল না। সত্যি কথা? ছেলে তো ভদ্রই মনে হয় চেহারা দেখি, মিথ্যে জি তো স্যার। বলার কথা না। আচ্ছা যাক, আমি বিশ্বাস করলাম। এরপরে একটু যথা টাইমে প্রবেশ করার চেষ্টা করবা। ঠিক আচ্ছা আছে দেখো, স্যার। আমরা ইনভার্টেড কমা তোলার ক্ষেত্রে হোয়ার শুড উই ইউজ টু, নট টু, নেভার টু। টু, নট টু, নেভার টু। ইনভার্টেড কমা তুলতে আমরা কি ব্যবহার করি? টু, নট টু, নেভার টু। দেখো, হি সেড টু মি ডু ইট নাও। তাহলে সেড টু এর জায়গায় আমরা কি দিলাম? রিকোয়েস্টেড।
কেন? কারণ এখানে রিপোর্টেড স্পিচটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। রিকোয়েস্টেড ইনভার্টেড কমা উঠলো টু দ্বারা। কেন টু দ্বারা উঠলো বলো তো? কথা বলতে হবে, কে বলবা? কেন টু দ্বারা উঠলো? তোমরা কি নেটের সমস্যা, না তোমরা নিজেরাই ইয়া করে রাখছো যে আমরা কথা বলবো না? প্রশ্ন করলে উত্তর দিতে হবে। শোনা যাচ্ছে? জি স্যার। স্যার বলো। প্রশ্নটা আরেকবার বলেন। এখানে ইনভার্টেড কমা তোলার জন্য দেখো আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, তোমাদের না বোঝার কিছু নেই, কালারিং করে। এই যে ইনভার্টেড কমা এর জায়গায় টু দিয়েছি। কেন টু দিয়েছি? আমি বলে দিচ্ছি, দেখো ইম্পারেটিভ সেন্টেন্স যদি পিয়ন দ্বারা শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স যদি পিয়ন দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে আমাদের কি টু দ্বারা করতে হবে। কি বলেছি বলো? ইম্পারেটিভ সেন্টেন্স যদি ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হয় তাহলে টু দ্বারা হ্যাঁ, শুরু করতে হবে। টু দ্বারা শুরু করতে হবে। এটা আচ্ছা, এখানে যদি ডু ইট নাও পিয়ন দ্বারা শুরু হচ্ছে, কারণ টু। এবার দেখো হি সেড টু মি ডু নট ডু ইট। ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট দ্বারা যদি শুরু হয়, তাহলে এই ইনভার্টেড কমা এর পরিবর্তে কি নট টু। আর হি সেড টু মি নেভার ডু ইট, দেখো এখানেও কি পিয়ন দ্বারা শুরু হয়েছে, কিন্তু এখানে শুরুতে নেভার আছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেভার দ্বারা শুরু হয়, তাহলে কি হবে? ইনভার্টেড কমা তুলতে হবে নেভার টু দ্বারা। তাহলে এটা মনে রাখতে হবে যে লেট বিহীন ইম্পারেটিভ এর ক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা তুলতে টু নট টু নেভার টু ব্যবহার করি। কি বলেছি বলো তো? লেট বিহীন ইম্পারেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা তুলতে টু নট টু নেভার টু ব্যবহার করব। কি বলেছি বলো? জি স্যার। কি বলো, কি বলেছি? লেট বিহীন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইনভার্টেড ইনভার্টেড কমা কমা তোলার জন্য তুলতে টু নট টু নেভার টু ব্যবহার করব। হ্যাঁ, এখন টু কোথায় ব্যবহার হবে তা আমি বলে দিলাম। পিয়ন দ্বারা শুরু হলে টু, ডু নট দ্বারা শুরু হলে নট টু, নেভার দ্বারা শুরু হলে নেভার টু শুরু। আচ্ছা, এখানে একটা আছে দেখো, ফলো মাই এক্সাম্পল, she said, as we shook hands, and never eat more than one thing for luncheon. I will do better than that. I said, I will eat nothing for dinner tonight. Humorist, she cried gaily, jumping into a cab. আচ্ছা দেখো, ফলো মাই এক্সাম্পল, she said, সে বলল, কখন বলল? as we shook hands, as we shook hands, যখন আমরা হাত ঝাঁকুনি দিলাম। দেখো ইনভার্টেড কমার বাইরে যদি কোনো অ্যাডভার্বিয়াল থাকে, অ্যাডভার্বিয়াল থাকলে ওই অ্যাডভার্বিয়ালটা প্রথমেই বসে যাবে। যেমন এখানে আমরা কি বসালাম? অ্যাজ উই শুক হ্যান্ডস, কোথায় বসিয়ে ফেলছি? প্রথমে বসাইছি। তাহলে অ্যাজ উই শুক হ্যান্ডস, এটা আমরা প্রথমে বসালাম। কি দাঁড়ালো? ইনভার্টেড কমার বাইরে রিপোর্টিং ভার্বের ব্যতীত অন্য কিছু থাকলে, দ্যাট মিনস অ্যাডভার্বিয়াল থাকলে অ্যাডভার্বিয়ালটা আমরা বাক্যের শুরুতে বসিয়ে দিব। যেমন অ্যাজ উই শুক হ্যান্ডস শি অ্যাডভাইসড। অ্যাডভাইসড কেন হলো? সেইটার জায়গায় আমরা কেন অ্যাডভাইসড বসালাম? উপদেশ। হ্যাঁ, রাইট। ফলো মাই এক্সাম্পল, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো পিয়ন দ্বারা শুরু হয়েছে। ফলো মাই এক্সাম্পল, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, পিয়ন দ্বারা শুরু হয়েছে এবং এটা সাধারণত উপদেশ বোঝাচ্ছে। তাহলে অ্যাজ উই শুক হ্যান্ড শি অ্যাডভাইসড মি, তারপরে ইনভার্টেড কমা উঠলাম কি দ্বারা? এই যে আমরা কিছুক্ষণ আগে দেখালাম, এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং কি দ্বারা শুরু হয়েছে? পিয়ন দ্বারা শুরু হয়েছে। তাহলে আমরা ইনভার্টেড কমা তুললাম কি দ্বারা? টু দ্বারা।
তাহলে as we shook hands she advised me to follow my I me my ফলো করে যে কথাটা বললো, তাই না? কে কথাটা বলছে? she। তাহলে she এর পজিটিভ হচ্ছে হার। তাহলে টু ফলো হার এক্সাম্পল and এই যে and নেভার ইট, এই যে দেখো আমরা নেভার টু ইম্পারেটিভ সেন্টেন্স না, এটা ইট মোর দেন। দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্স যার শুরুতে নেভার আছে, আর এই এন্ডটা আমরা কনজাংশন হিসেবে বসিয়ে দিলাম। তাহলে নেভার দ্বারা শুরু হলে কি হয়? কই থেকে আসলো? আচ্ছা, নেভার আছে এখানে, কি হলো? নেভার টু। তাহলে ইনভার্টেড কমা তুললাম কি দ্বারা? নেভার টু দ্বারা। কেন নেভার টু দ্বারা হলো? দেখো এন্ড নেভার টু, এই এন্ডটাই আমরা কি দুটা বাক্যের কনজাংশন হিসেবে বসিয়ে দিলাম এবং নেভার টু দিলাম, কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং নেভার দ্বারা শুরু হয়েছে। নেভার টু ইট মোর দ্যান অন থিং ফর লাঞ্চিং। কারো কোনো সমস্যা আছে কিনা? না স্যার। না স্যার। আচ্ছা, আই রিটর্টেড, রিটর্ট মানে প্রত্যুত্তর করা। আই রিটর্টেড, রিপ্লাইড। হ্যাঁ, আই রিটর্টেড এখানে যেহেতু মোর দেন, আই উইল ডু বেটার দ্যান দ্যাট আই সেড। তাহলে আই রিটর্টেড বলতে পারি বা আই রিপ্লাইড দিলেও চলবে যদি রিটর্টেড মনে না রাখতে পারো। ঠিক আছে, তাহলে আই রিপ্লাইড দ্যাট আই উড ডু বেটার দ্যান দ্যাট। এই যে আই উড ডু বেটার দ্যান দ্যাট, শুধু এটাই বলে না, আরো কিছু বলছে বেটার দ্যান দ্যাট, এন্ড এর পর আরো বলছে এন্ড অ্যাডেড, আরো অ্যাড করছে যে দ্যাট ইনভার্টেড কমা তুললাম দ্যাট দ্বারা আই উড ইট নাথিং ফর ডিনার দ্যাট নাইট। আমি ওই রাত্রে কি কিছুই খাবো না। আচ্ছা, এরপর দেখো হিউমারিস্ট, শি ক্রাইড গেইলি জাম্পিং ইনটু এ ক্যাব। তাহলে এই যে শি ক্রাইড গেইলি, কখন? জাম্পিং ইনটু এ ক্যাব, এটা অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়ালটা আমরা কি প্রথমে বসিয়ে দিলাম। তাহলে কি বলবো? জাম্পিং ইনটু এ ক্যাব she cried gaily and এই যে হিউমারিস্ট তো কোনো বাক্য না, তাহলে আমরা কি দিলাম? called me a humorist। এটা দিয়ে দিলাম এ কারণে, কারণ হিউমারিস্ট হচ্ছে কমন নাউন, সিঙ্গুলার অনির্দিষ্ট, এই কারণ এ দিতে হবে। দেখো কার কোনো সমস্যা আছে কিনা? স্যার হিউমারিস্ট অর্থ কি? হিউমারিস্ট হচ্ছে রসিক। বলে না লোকটা খুব রসিক, রসিক মানে গল্প করতে পারে বা খুব গল্প খুব ভালো করতে পারে, তাকে আমরা কি বলি? রসিক। তাহলে এটাই বলছে জাম্পিং ইনটু, এটা তো মহিলা, গল্পটা শুনেছো তো না? জানো না সবাই যে স্যার জানি লেখকের না। পকেট খালি করে দিয়ে এখন যাওয়ার সময় গাড়িতে যাচ্ছে এবং খুব ঢং করে সে ওই গাড়িতে ঢুকে বসলো, বসার পর বললো হ্যাঁ হিউমারিস্ট, মানে কি আপনি খুব রসিক লোক। গল্পটা শুনেছো তো? শুনছো না? না স্যার। কি বলে, তোমরা গল্প শোনো নাই? কারণ এক লেখক থাকে খুব গরিব, রিয়ারেঞ্জে থাকতে পারে, এই জন্য আমি গল্পটা বলছি। দেখো, এক লেখক থাকে খুবই গরিব, কোন রকম লেখালেখি করে, আর একটা গোরস্থানের পাশে থাকে, গোরস্থান তত্ত্বাবধান করে এবং লেখালেখি করে। একবার তখন তার মোবাইল ছিল না, চিঠিতে যোগাযোগ হতো। একবার এক মহিলা বা মেয়ে হবে, সে সুন্দর করে ওই লেখকের মানে লেখা প্রশংসা করে একটা চিঠি লেখে। তো লেখকের বয়স তো মনে কর 25 ইয়ার্স, এমন একটা বয়স। তো বিপরীত জেন্ডারের ইয়াতে তার অন্যরকম একটা ফিলিং কাজ করছে। সে খুবই আনন্দিত হয়েছে। পরবর্তীতে ওই মহিলা আবার একটা ফোন ইয়াটা দিছে, মানে চিঠি পাঠাইছে, যে বলল যে আমি তো লন্ডন হয়ে যাচ্ছি, তো আমি আপনার সাথে লাঞ্চন করতে চাই, মানে দুপুরের খাবারটা করতে চাই। তো লেখক একে তো গরিব, যেমন আমাদের যদি গরিব ছেলে মেয়ে, তাকে যদি কেউ একটা মেয়ে অফার করে যে আমি সোনার গায়ে খাবো, সোনার গায়ে খাওয়ার তো সাহস নেই। হ্যাঁ, তো ফয়েটস একটা রেস্টুরেন্ট যেটা আমাদের দেশের সোনার গায়ের মতো।
তখন লেখক চিন্তা করলো আমি গরিব মানুষ, কেমনে কি করব, আবার ওদিক দিয়ে একটা মেয়ে, তার তো একটা অন্যরকম মানে ফিলিং কাজ করছে। তো পরবর্তীতে সে কোনোভাবে রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পর সে একদিন গেল, যাওয়ার পর দেখে ভয়ানক অবস্থা। সে মনে মনে ভেবে নিয়েছিল যে হয়তো বা রাজকন্যা হবে বা সুন্দর চেহারার হবে, কিন্তু আসলে আদত সে মেয়ে না, মহিলার মতো, এবং তার দাঁতগুলো যথেষ্ট ফাঁকা, দেখতেও বিশ্রী। হ্যাঁ, এখন লেখক তো ভদ্রতার বেশে দেখা হয়ে গেছে, কি আর করবে। তো খাইতে বসে লেখককে সে পরামর্শ দিচ্ছে, লেখকের পকেটে তো টাকা নেই, ওই মহিলা পরামর্শ দিচ্ছে আমি লাঞ্চে একটার বেশি খাবার খাই না। হ্যাঁ, এইটাই বলছে যে ফলো মাই এক্সাম্পল। ফলো মাই এক্সাম্পল মানে কি, আমি এক লাঞ্চে একটার বেশি খাবার খাই না, আপনিও এই একটার বেশি খাবার খায়েন না, মানে লেখক কি বলতেছে। আর লেখক তো মনে মনে চিন্তা করছে আরো এটা তো আমার জন্য ভালোই হলো। সে চিন্তা করে যে আমি যদি না খেয়েও যদি আমার সম্মান বাঁচে, সে চিন্তা করছে যে কিভাবে আমি বিল পরিশোধ করব। তো এই মহিলা একটার কথা বলে একটার পর খাইতে 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 7টা আইটেম অলরেডি খেয়ে ফেলেছে। আর এদিক দিয়ে লেখকের মানে অনেক চিন্তা করছে যে সে আসলে কিভাবে বিল করবে। সে চিন্তা করছে যে যদি কোনো কারণে বিল না দিতে পারি তারপর ঘড়িটা রেখে যাব, বিভিন্ন চিন্তা ভাবনা করছে। যাই হোক, ওই মহিলা খেতে খেতে এমন খাওয়া খাইলো, পরবর্তীতে দেখা গেলো মাত্র 3 সেন্ট লেখকের হাতে ছিল। লেখকের 1 মাসের খাবার সে একদিনে খেয়ে শেষ করলো। তো এখন যাওয়ার সময় সে খাইয়ে যাওয়ার সময় সে গাড়িতে যখন বসবে, সে উৎফুল্ল ভাবে চিৎকার করলো, চিৎকার করে বলল যে আপনি খুব রসিক মানুষ। তো যাই হোক, লেখক তো আসলে যে মানসিক কষ্ট পেয়েছে, এই মহিলার সাথে আর দেখা হয়নি। প্রায় 20 বছর পর একটা নাট্যমঞ্চে দেখা, দেখলো যে মহিলা এত মোটা হয়ে গেছে, তাকে চেনার আর উপায় নেই। তো লেখক বলল যে ঠিক আছে, আমি প্রতিশোধ নেই, যেখানে গড প্রতিশোধ নিয়েছে, যেখানে আল্লাহ প্রতিশোধ নেন, সেখানে আর মানুষের প্রতিশোধ নেয়ার প্রয়োজন পড়ে না, কারণ আল্লাহ হচ্ছেন বিচারক। এই জিনিসটাই বলে। তো জাম্পিং ইনটু এ ক্যাব শি ক্রাইড গেইলি অ্যান্ড কল্ড মি এ হিউমারিস্ট। তাহলে এখানে অ্যাডভাইস কেন হলো দেখো, রিপোর্টেড স্পিচ বিং অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। পার্সনের পরিবর্তন কি হচ্ছে, আই মি মাই উই আস আওয়ার পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে। যেমন হি সেড টু মি আই অ্যাম ইল, আই কিন্তু হি হয়ে গেছে কি অনুসারে, আই ফার্স্ট পারসন আই ফলো করে সাবজেক্টকে, যে বললো কথাটা, এই কারণে হি হলো। দেখো হি সেড টু হিম উই শুড বি অনেস্ট, উই উই ফলো করে কাকে, যে বললো হি, হি এর প্লুরাল হচ্ছে দে, তাহলে দে শুড বি অনেস্ট। কার কোনো সমস্যা আছে স্যার?